ভিসা মেলে কিনা তোর ভাগ্যে, তোর ভাগ্যে। আমার গৌর দেশে যাবি যদি একখান টিকিট কাটাগে। ভিসা মেলে কিনা তোর ভাগ্যে গৌর দেশে যাবি যদি ভিসা করাবি, গৌর দেশে যাবি যদি ভিসা করাবি। গৌরে হরি বল, হরি বল, হরি বল। দর্শন গেদে বানপুর বাংলাদেশ করা দর্শনাতে দর্শন দিবি ওই না বানপুরে যাইয়া দেখবি গৌর দেশের যাত্রী কত সেখানে আছে দাঁড়ায়া। সেখাই গৌর দেশের যাত্রী কত আছে দাঁড়ায়া। আবার আরল ঘাটার যুগল কিশোর, আবার আরল ঘাটার যুগল কিশোর দেখবি দুই নয়ন ভরে, দেখবি দুই নয়ন ভরে একখান টিকিট কাটা, একখান টিকিট কাটা। গৌর দেশে যাবি যদি ভিসা করাবি, গৌর দেশে যাবি যদি ভিসা করাবি। তাহাই আছে মানবের ভান্ডারে। একটা স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি না আছে যে করতে জানে সে একজন কারিগর, একজন মিস্ত্রি। এই মানব দেহের ভিতরে কি না আছে। আমরা সবসময় বাহ্যিক পূজা পাঠ, হোমযজ্ঞ, একাদশী ব্রত, তীর্থ ভ্রমণ, গঙ্গা স্নান এগুলো নিয়ে মেতে থাকি, কিন্তু ভাণ্ডেও সবই আছে। ভাণ্ডকে জানলে আর ব্রহ্মাণ্ড জানতে হয় না। আমার পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, মন, স্বরূপ, দশেন্দ্রিয়, পঞ্চভূত, মহাভূত, অহংকার, মন, এই 24 তত্ত্বের ঘর। আমার কামের কি কাজ, ক্রোধের কি কাজ, লোভের কি কাজ, আমার পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের কি কাজ, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, পাঁচটা কর্মেন্দ্রিয়, পাদ, পায়ু, পানি, উপস্থলিঙ্গ। আমি চোখকে সামাল দিতে পারলাম না, আমি লোককে সামাল দিতে পারলাম না, কানকে সামাল দিতে পারলাম না, আমার লিঙ্গ জনকে সামাল দিতে পারলাম না। যাদের সামাল দেওয়া প্রয়োজন তাদের সাথে সমন্বয় করে খালি বাহ্যিক পূজা পাঠ, হোম যজ্ঞ, একাদশী নিয়ে মেতে আছে।
আমাকে জানলে যে সবাইকে জানা হয়, এক গুরু তুষ্ট সর্বদেব তুষ্ট, গুরু রুষ্টে সর্বদেব রুষ্ট। আমার গাছের যে মূল শিকড় সেটা হচ্ছে মস্তিষ্কে। গাছের শিকড় যেমন নিচের দিকে, মানবের শিকড় হচ্ছে উপর দিকে। বারবার যদি মূল হারিয়ে ফেলে, যে মূলের শক্তিতে আমরা চলি, মূল হচ্ছে সাধারণ ভাষায় জীবজগৎ বলে বীজ, বীর্য শক্তি। যে বীর্য শক্তি বাবা মায়ের কাছে রেখেছিল আমার জন্ম হয়েছিল, এটা হচ্ছে মূল। আমরা যে পঞ্চভৌতিক খাবারগুলো খাই তা থেকে যে শক্তি আসে ভিতরে, সেটা নাভি মূলে যে এখানে পেশাই হয়ে অসারটা বেরিয়ে চলে যায়, আর সারটা ঊর্ধ্বমুখী হয়ে ফুসফুসতে মিশে ইত্যাদি রস, ধাতু, রক্ত ইত্যাদি ইত্যাদি সৃজন হয়। 60 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা ধাতু সৃজন হয়। 60 ফোঁটা মৈথনে যেটা হয়, মানে 1 কেজি দুধের মধ্যে তো আমি 1 কেজি ঘি পাবো না, পাবো কি? পাবো না। তেমন 1 কেজি ঘি মানে 1 কেজি আমার রক্ত। 1 কেজি রক্তের মধ্যে দিয়ে আমি কিঞ্চিত হারে ঘি পেতে পারি। তেমন 60 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা ধাতু সৃজন হয়। কিন্তু যখন সেই ধাতুর এক নাম প্রাণ, ধাতুর এক নাম রতি, বিভিন্ন নাম, বিন্দু, সেটা বারবার যদি আমি দেহ থেকে বিয়োগ করি, যোগ হলো, এখন বারবার বিয়োগ করছি, এখন পূরণ করবো কেমন করে? পূরণের এক নাম হচ্ছে গুণ। গুণ করলে বাড়ে, বিয়োগ করলে কমে। বারবার ভাগ করেছি আর পুত্র কন্যার মাতা পিতা হয়েছে। আর ভাগ যখন করেছি তাহলে জমি ভাগাভাগি করে দিতে হবে আমার যা আছে, নাকি? আমার বলতে তো থাকবে না। ভাগ হয়ে গেছে, গুণ হয়, শক্তি বারবার হারিয়েছি। সেই শক্তিকে ধারণ করাই হচ্ছে, ধারণ করতে পারলে ইঞ্জিনটা চলবে, তা না হলে চলবে না। তাহলে দর্শনাতে দর্শন দিবে, বান পড়ে যাইয়া। প্রকৃতির কাছে আছে গুণ আর পুরুষের কাছে আছে বান। বান গুণের সাধনা। যদি পুরুষ প্রকৃতি মিলে একটা পুত্রকন্যা জন্ম দিতে পারে, মাতৃ প্রতিচ্ছন্ন আর পিতৃ প্রতিচ্ছন্ন দুটো মিলে লিঙ্গ অর্জনে, যার নাম বান আর গুণ মিলে যদি একটা সন্তানকে সৃজন করা যায়, তাহলে যেখানে সাধন, যেখানে সৃষ্টি, এই প্রকৃতির কাছে আমার সৃষ্টি, প্রকৃতির কাছে সাধনা করে স্মৃতি রাখে। আর না জানলে প্রকৃতির কাছে বিয়োগ হয়ে যায়, বিনাশ। যেটা এখনো পর্যন্ত মহিষাসুর দুর্গার সাথে যুদ্ধ করে মহিষাসুরই বারবার বিনাশ হয়। প্রকৃতির সাথে আমরা যুদ্ধ করতে যাই বটে, কিন্তু যুদ্ধটা জানি না বলে সেই যুদ্ধটা আমাদের গুরুর কাছ থেকে জেনে বুঝে নিতে হয়, যে যুদ্ধ করতে যেয়ে যাতে মহিষাসুরের মতো বিনাশ না হয়। মোটর সাইকেল চালালাম, কিন্তু আমাকে কন্ট্রোলিংটা জেনে নিতে হবে। গুরুর কাছ থেকে আমরা কন্ট্রোলিং জেনে নেব। যেমন বেনি তেমন রবে, চুল ভিজাবো না, জলে নামবো, সাঁতার কাটবো, জল ছোব না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একটা গেল গেদে, একটা গেল বনগা, একটা গেল লালগোলা, আর একটা গেল শিয়ালদা, রানাঘাট। আবার কালীনারায়ণপুর থেকে একটা ক্রোছে লাইন শান্তিপুরেও গেছে। শান্তিপুরে থাকতে গেলে তোমাকে বামেই থাকতে হবে, ডাইনে গেলে হবে না। গুরু হচ্ছেন বামা। ওটা কালীনারায়ণপুর থেকে ক্রোছেছে। রানাঘাটে গেলে 4টে লাইন দেখা যায়, আর ভুল করে চলিস না যেন ট্রেনেরই কামরায়, বলি ট্রেনেরই কামরায়।
প্রকৃতির কাছেও আমরা যখন মিলন করতে যাই, ওখানেও 4টে লাইন আছে। আমরা দেখি একটা না, উড়বে পাখি পড়বে ভেঙে, 3.5 হাত কাঁচা কান। সময় থাকতে ঠিক করে নাও গুরুর কাছ থেকে, যে জমিটা তুমি নিত্য চাষ করো সেই জমির নকশা পর্চা খতিয়ান। চাষ তো ভালোই করি, কিন্তু তার নকশা পর্চা খতিয়ান জানি কি? আর রানাঘাটে গেলে 4টে লাইন দেখা যায়, ভুল করে চড়িস না যেন ট্রেনেরই কামরাই। ভুল করে চড়িলে পরে দীক্ষা নেই শিক্ষা নেই, ভুল করে ট্রেনে উঠতে বললাম। আচ্ছা, এখানে মুদিখানা দোকান আশপাশে আছে তো নাকি? আপনারা জান তো মুদিখানা দোকানে যেতেই হয়। তো ওই মুদি দোকানদার প্রতিদিন ওই গণেশের পূজা করে। যে গণেশ আছে না, হ্যাঁ, প্রতিটা মুদি দোকানে দোকানদার গণেশের পুজো করে। গণেশের বাহনকে ইঁদুর। প্রতিদিন গণেশের পুজো করে, কিন্তু কয়েকটা নেংটি ইঁদুর এসে খাবারগুলো খেয়ে যায়। মাটির গণেশ আর মাটির ইঁদুর অর্থাৎ খাবার খেতে পারে না, নেংটি ইঁদুর খাবার খেয়ে যায়। দোকানদার চিন্তা করলো, তাই তো পুজো করি গণেশ আর ইঁদুরের, কিন্তু সেটা মাটির, কিন্তু খেয়ে যায় জ্যান্ত ইঁদুর। আজ থেকে গণেশের পুজো করবই না, আজ থেকে গণেশের পুজো করবই না। এই নেংটি ইঁদুর আছে, আমার ধূপ ধুনাও ধরাতে হবে না, আর খাবারও সাজিয়ে দিতে হবে না। যখন নেংটি ইঁদুরে খায়, তার দোকানে ছোলা ভাজা, বুট ভাজা ইত্যাদি ইত্যাদি, বিস্কুট ভাঙা যা আছে ওইটা প্রতিদিন দিয়ে দেবো, ঝামেলা শেষ। গণেশের মূর্তিটা নিয়ে পুকুরে বিসর্জন দিয়ে গেল। এখন ইঁদুরের পুজো করে, আর ইঁদুরকে খাবার দেয়। দোকানে ইঁদুর ভর্তি হয়ে গেছে, বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন ভাবে ইঁদুর লাফিয়ে ঝাঁপিয়ে আসে। হঠাৎ থেকে একটা বিড়াল এসে একটা ইঁদুরের মাথা কামড়িয়ে ধরেছে। দোকানদার চিন্তা করছে ব্যাপারটা কি হলো, মাটির ইঁদুর মাটির গণেশ গেল, এখন একটা নেংটি ইঁদুর এসে বিড়ালের ওর মাথা কামড়িয়ে ধরেছে, আর ইঁদুর সব ফাঁকা, আর ইঁদুর নেই। তো আজ থেকে আর আমি ইঁদুরের পূজাও করবো না, ইঁদুরের চেয়ে বিড়ালই বড়, আজ থেকে বিড়াল পুজোই করবো। আর বিড়ালকে যত ভালোবাসবেন, বিড়াল পায়ে পায়ে কাটে, মানে সঙ্গে সঙ্গেই আও 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 করাতালেই থাকে। হ্যাঁ, এখন কিছুদিন ধরে বিড়ালকে খাবার দিয়ে যায়। হঠাৎ থেকে একদিন একটা বাঘা কুকুর এসে বিড়ালটাকে তাড়া দিলেন, তারা খেয়ে বিড়াল গাছে উঠে পড়েছে। এখন কুকুরে বোঝাও লাভ, আর বিড়াল বলছে ম্যাও, না লাভ না। ওই কীর্তি দেখে এখন দোকানদার চিন্তা করছে, আজ থেকে আমি বিড়ালের পুজো করবো না, আজ থেকে আমি কুকুরের পূজা করব। বৈষ্ণব দ্বারের যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব হচ্ছে ভক্ত। এখন সর্বকাজে কুকুরটা মালিকের আগে আগে থাকে। মালিককে কিভাবে সহায়তা করবে? মালিক যদি কোথাও যায়, তার পিছনে পিছনে অনেকটা দূর চলে যায়। মালিক যদি কোনো গাড়িতে ওঠে, ও সেই গাড়িতেই উঠতে চায়। এইরকম পরিস্থিতি। কিছুদিন যায়, হঠাৎ বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসছে। এসে গিন্নিকে বলছে, হ্যাঁ গো গিন্নি। বলছে কি? বলছে মাছটা 2 পিস ভাজা করবা তুমি 2জন তো, আর কিছুটা সর্ষে বাটা দিয়ে রান্না করবা। বললে আমি মোকাম থেকে মালটা নিয়ে আসি, তারপরে আমরা 2জন মিলে একসাথে সেবা করবো। গিন্নি রান্না বাড়া করে এইবার রান্নাঘরের দরজা খুলে রেখে ও জল আনতে গেছে কলে, আর ওই সুযোগে মাছের গন্ধ পেয়ে কুকুরটা ঢুকেছে ঘরে ঢুকে মাছ ভাজাও শেষ, আর যে সর্ষে বাটা দিয়ে করেছিল ওটাও শেষ করে দিয়ে কুকুর বেরোচ্ছে, আর গিন্নি জল নিয়ে ঢুকে দেখে কিছুই নেই। রান্নাঘরের দরজার ছিল এরকম একটা লাঠি দিয়ে কুকুরটাকে জন্মের পিটালেন। পিটানি খেয়ে কুকুর বাড়ি সারা। দোকানদার এসছে, খেতে বসছে, ডাল আর আলু সেদ্ধ। বলছে হ্যাঁ গো গিন্নি মাছ। বলছে কিসের মাছ? মাছ এনে দিল আমাকে, ইলিশ মাছ। বলে হ্যাঁ দিয়েছিলে তো, তোমার জন্য আমার জন্য না কুকুরের জন্য। বলছে কেন? বলে কুকুর ওগুলো খেয়ে নিছে। তাহলে কি হবে? কুকুরটা কোথায়? বলছে তোমার প্রভু, আমার তো আর নয়, তোমার ভক্ত। আমি এই রান্নাঘরে দরজার লাঠি দিয়ে জন্মের পিটানি পিটিয়েছি, আর পিটানি খেয়ে কুকুর বাড়ি সারা। বলছে হ্যাঁ তো, তাহলে তো এতদিন পুজো করা আমার ভুল হয়ে গেছে।
কোথায় গণেশ পূজা, কোথায় ইঁদুর পূজা, কোথায় বিড়াল পূজা, কোথায় কুকুর পূজা। আমার গিন্নির মাঠে বাড়ি থেকে কুকুর পালালো, আজ থেকে আমি বউ পুজো করব, আর কোনো পুজো করবো না। আজ থেকে আমি বউ পুজো করবো। শুরু করলেন বউ পুজো করা। আমাদেরও দীক্ষা নেই, শিক্ষা নেই, আমরা বিয়ে থাবা করে তৈরি হয়ে আছি, বউ পুজো করছি সবাই। দীক্ষাও নেইনি, দেখেও নেইনি, আর বুঝেও নেইনি যে বউকে পরিচালনা করবো কেমন করে। বউয়ের কাছে গেলেই আমার আত্মখণ্ড হয়ে যায় বারবার। কিন্তু সেটা আমি কেমন করে ব্যবহার করব এটা আমি বুঝে নেইনি। না গুরুর কাছ থেকে যদি বুঝে নিতাম, তাহলে ব্যবহারটা যদি জেনে নিতে পারতাম, তাহলে আমার পূজা পাঠ, হোম যজ্ঞ, একাদশী ব্রত, তীর্থ ভ্রমণ, গঙ্গা চালান কিচ্ছুই লাগতো না। যদি বুঝে নিতে পারতাম আত্মরক্ষাই ধর্ম, এটাই পিতৃকর্ম। পূজা পাঠ, হোম যজ্ঞ, একাদশী ব্রত, তীর্থ ভ্রমণ, গঙ্গা চান যতই করো না কেন, কিন্তু দেহের ব্রহ্মশক্তি যদি ধরে না রাখতে পারো, সবই ব্যর্থ হয়ে যাবে। এটাই হচ্ছে গুরু। গুরু তুষ্টে সর্বদেব তুষ্ট। গুরু রুষ্টে, গুরু যখন আমার কাছ থেকে বেরিয়ে চলে যায়, সব ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে পড়ে, রিপুগুলো সব দুর্বল হয়ে পড়ে। বোঝা গেল সব দেবদেবতা অসুর সবাই দুর্বল। তাই ব্রহ্ম সৃষ্টির জন্য যেটা প্রয়োজন সেটা দিয়ে সৃষ্টি করা। সৃষ্টি না করলে তিনি তো জগতের মাতা, রামকৃষ্ণ পরমহংসদেব আর মা সারদা দেবী জগতের মা। এক দুজনের মা হলে এক দুজনেরই মা, আর কেউ হয় জগতের মা। কেউ সৃষ্টি করে না, কারণ সৃষ্টি করলে পরবর্তীকালে অন্যান্য ব্যক্তিদের কেমন করে পথে নিয়ে আসবে। তাই সৃষ্টি স্থিতি বিনাশ। তাহলে এইবার বউ পুজো করতে করতে বউয়ের সাথে বেঁধেছে একদিন গন্ডগোল, আর সেই কুকুর মারা লাঠি দিয়ে বউটাকে জন্মের পিটালেন। কুকুর মারা লাঠি দিয়ে পিটানি খেতে 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 লাঠিটা ভেঙে দুই ভাগ হয়ে গেলেন। মারলেন কিন্তু লাঠি ভেঙে গেলেন। আপনাদের এই ঘরটার মধ্যে একটা রান্নাঘর আছে, বুঝলেন? সেই রান্নাঘর যদি খোলা রাখেন তাহলে কিন্তু কুকুর ঢুকবে, আর কিন্তু আপনার পূজার সামগ্রী সব খেয়ে নেবে। রান্নাঘরে ঢুকলে বৌমা রান্না শিখলি না, তো শাক রান্নাটা যেমন তেমন, ডাল রান্নাটা শিখলি না। এই ঘরটার মধ্যে একটা রান্নাঘর। তা কি করলেন? যখন লাঠি ভেঙে গেল তখন কিন্তু ওই ভদ্র মহিলা বলল, আমি আর এখন এখানে থাকবো না, আমি এখানে এখন থাকবো না, আমি বাবার বাড়ি যাবো। বলছে কেন? আমাকে পুজো করার আগে তুমি গুরুর কাছ থেকে যে লাঠি পূজাটা শিখে আসো। এই যে লাঠি পূজা, তোমার কাছে যেখানে লাঠি আছে ওই লাঠিটা দিয়ে আমাকে যত সময় মারো আমার খুব আনন্দ হয়। আর ওই লাঠিখানা আছে বলেই বাবা তোমার কাছে আমাকে দিয়েছে। আমাকে মারতে মারতে যদি তোমার লাঠিখানাই ভেঙে যায়, তাহলে তুমিও আনন্দ থেকে বঞ্চিত হও, আমিও আনন্দ থেকে বঞ্চিত হই। তাই আগে লাঠি পুজোটা গুরুর কাছ থেকে শিখে আসো, তারপরে বউ পুজো করবা। তাই লাঠি পূজা শিখতে গেলে সবাইকেই আগে গুরুর কাছ থেকে বুঝে নিতে হবে যে আমার মধ্যে এখানে লাঠি আছে, সেই লাঠি যাতে অখণ্ড থাকে, খণ্ড না হয়, যে কারণে লাঠি পুজোটা আমাদের শিখতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলি ভুল করে চড়িস না যেন ট্রেনেরই কামরায়, আবার ভুল করে চড়িলে পরে, আবার ভুল করে চড়িলে পরে তোমায় না ভাবে মদনপুরে, মদনপুর তোমায় না ভাবে মদনপুরে। কল্যাণীতে মুখ করেছে, হালি শহরে উঠলো ঝড়, আর এই মদনপুরের হেড অফিসের ভাঙলো 3খান ঘর। মেঘ করেছে কল্যাণী, হালি শহরে ঝড় উঠেছে, আর এই মদনপুরের হেড অফিসের 3খান ঘর ভাঙা পড়েছে। যদি গুলিটা বেরিয়ে যায় এই দেহ থেকে, দেহটা বন্দুক সমতুল্য, যদি গুলিটা বেরিয়ে যায় তাহলে বন্দুকটা একটা লাঠি হয়ে যায়। আমার মধ্যে যে গুলিতে কাজ করে সেই গুলিটা যদি না থাকে তাহলে লাঠি হয়ে যাবে, আর সাধ্য সাধন হবে না। অনেকে বলেন একটু বয়স হোক, না না, সৃষ্টি যে সময় সাধনাও সেই সময়। বয়স হলে তো প্রদীপটা থাকবেই না। মহাজন বললেন, থাকতে বাতি উজ্জ্বলাময়,
দেখতে যার বাসুলার হৃদয়, ফকির লালন বলে কখন কোন সময় অন্ধকারে হয়ে বসতি। যত সময় তেজ থাকবে তেজ দিয়েই সাধন করা, তেজই যদি না থাকে তাহলে সাধন কেমন করে হবে? তোমায় নামাবে মদনপুরে, একখান টিকিট কাটা দে, একখান টিকিট কাটা দে, বসে যাবি যদি ভিসা করা